আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি লুবাবা ফেরদৌসি সায়কা। প্রথমে সংবাদ শিরোনাম। শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে আধুনিক ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক জোনের যাত্রা শুরু। দেশের $1 ট্রিলিয়ন অর্থনীতির অগ্রযাত্রায় বিনিয়োগই বড় অগ্রাধিকার বললেন অর্থমন্ত্রী। আগামী বছর পবিত্র হজের জন্য নিবন্ধন শুরু, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। যে কোনো মূল্যে দায়িত্বশীল ও মুক্ত সাংবাদিকতাকে টিকিয়ে রাখার গুরুত্বারোপ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা বন্ধ ইরান ও যুক্তরাষ্ট্রের। বিশ্ববাজারে কমল তেলের দাম। এবং নতুন করে স্পোর্টস ফুটবলে বালিকা বিভাগে রংপুর, বালক বিভাগে সিলেট অঞ্চল চ্যাম্পিয়ন। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ৩১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ১৬ আগস্ট আসামিদের হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ আজ এ আদেশ দেন। মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকি আসামির মধ্যে রয়েছে তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদ, বিজিবির তৎকালীন মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিক। এই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা, শাকিল আহমেদ ও শাহরিয়ার কবির সহ এই মামলার ১০ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকা সহ ৪টি স্থানে ৬১ জন নিহতের মধ্যে ৫৮ জন নিহত হবার প্রমাণ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন ও কুমিল্লায় ১ জন নিহতের পরিচয় শনাক্ত করে তদন্ত সংস্থা। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকমের ফুটেজ, বিভিন্ন রকম পুস্তক এবং যেগুলো একেবারে অথেন্টিক প্রমাণ যেগুলো আমাদের, সেগুলোর ভিত্তিতে আমরা ৪১ জনকে শনাক্ত করেছি এবং আমাদের যে ভিকটিমগুলো, এই ভিকটিমদেরকে আমরা শনাক্ত করেছি। হয়তো ভিকটিমের সংখ্যা আরো বেশি থাকতে পারে, কিন্তু আমরা যেহেতু পাইনি, আমরা তাদেরকে আনতে পারিনি। যতটুকু আমরা পেয়েছি ততটুকু আমরা এনেছি। এই মামলার ক্ষেত্রে মূল বিষয়বস্তু হচ্ছে জেনোসাইড, একটা হচ্ছে পলিটিক্যাল পারসিকিউশন, অ্যাটাক এগেইনস্ট সিভিলিয়ান পপুলেশন, আরেকটা হচ্ছে জেনোসাইড। এই তিনটা অভিযোগ মূলত। একটা হচ্ছে যে এই যে রিলিজিয়াস গ্রুপ, তারা একটা ইসলামিক গ্রুপ, তাদেরকে নির্মূল করবার জন্য বা ডেস্ট্রয় করার জন্য বা এক্সটারমিনেট করবার জন্য, তারা সবাই নিরস্ত্র মানুষ ছিলেন। এই যে নিরীহ নিরস্ত্র সিভিলিয়ান পিপল, তাদের উপরে পরিকল্পিতভাবে আপনি অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে একটা বাহিনী আক্রমণ করেছে।
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রী পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে উপস্থিত অতিথিরা মতামত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। চট্টগ্রামের আনোয়ারায় যাত্রা শুরু করল চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। সকালে এই অর্থনৈতিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশের $1 ট্রিলিয়ন অর্থনীতির অগ্রযাত্রায় বিনিয়োগই বড় অগ্রাধিকার। এ সময় দেশের পুঁজিবাজারে বিনিয়োগে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশি ও বিদেশি সব বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। আমজাদ হোসেনের প্রতিবেদন। বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্প অঞ্চল বাস্তবায়নের এক নতুন অধ্যায় বাংলাদেশ, যার শুরুটা হলো চট্টগ্রামের কর্ণফুলী পাড়ে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে। বলা হচ্ছে, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধিতে সম্ভাবনার নতুন দ্বার খুলে দেবে এই প্রকল্প এবং এটি হবে দেশের মডেল ইকোনমিক জোন। I would hope that this economic zone becomes vibrant sooner than soon, which accommodates. I would like to see the more project to be coming in the days coming too. চাইনিজ ইনভেস্টররা আমাদের অতিথি এবং ওনারা বাংলাদেশে এসেছেন একটা আশা করে যে বাংলাদেশে ওনারা বিনিয়োগ করবেন। বাংলাদেশ আজকে শিল্পায়ন, বিনিয়োগ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, দেশের $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রায় এই অর্থনৈতিক জোন স্থাপন একটি বড় পদক্ষেপ। এটি শুধু চট্টগ্রামের আনোয়ারা নয়, পুরো অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন ও শিল্প অঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলবে। We are simply deregulating Bangladesh for the investors to come and invest. Bangladesh is open for business 24/7. আর স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, একসময়ের উন্নয়ন অংশীদার চীন এখন বাংলাদেশের কৌশলগত অংশীদার। এই প্রকল্প দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক মাইল ফলক। This landmark project stands as a testament to the enduring bond of friendship, mutual trust and a strategic partnership between Bangladesh and the People's Republic of China. The government of Bangladesh stands fully committed to ensuring the safety, stability and growth of your investments. অনুষ্ঠানে চীনা নেতৃবৃন্দ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করেন, আশাবাদ ব্যক্ত করেন এখান থেকে উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখার। By promoting local employment, training local talent, and supporting the broader economic and social development of the community. The zone will provide an integrated platform collecting imported raw materials with global export market. It will not only enable Chinese enterprises to relocate competitive product capacity and expand into South Asian and international markets. পরে প্রকল্প এলাকায় গাছের চারা রোপণ করেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। এ সময় গণমাধ্যমকে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও নিরাপত্তা নিয়ে কথা বলেন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী। বিগত দিনের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা ছিল মোস্টলি হচ্ছে ঋণ নির্ভর এবং টাকা ছাপানোর মাধ্যমে একটা অর্থনীতি ডেভেলপ করার চেষ্টা করি, যার জন্য আমরা
ঋণগ্রস্ত হয়ে গেছি, কিন্তু অর্থনীতি আগাতে পারে না। এই জন্য এখন আমাদের মূল উদ্দেশ্য হলো অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর একটা অর্থনীতি করা। এই আমাদের পাশেই তো আরো 600 একরের উপর আমরা ফ্রি জোন করতেছি, তারপরে আছে কোরিয়ান জোন, তারপরে চট্টগ্রাম পোর্টের এক্সপানশন চলতেছে, আরো অনেকগুলো পোর্ট হবে ওখানে চট্টগ্রাম, এবং চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী তো মুখে বক্তৃতায় বললে তো হবে না, এই কর্মকাণ্ডের মাধ্যমে বাণিজ্যিক রাজধানী হয়। এবং এই যে হাব চলছে, আমরা লজিস্টিক্যাল হাবের কথা বলছি, লজিস্টিক্যাল হাবের জন্য তো সাপ্লাই লাগবে। এই যে ইন্ডাস্ট্রিগুলো এখানে হচ্ছে, এটা লজিস্টিক্যাল হাব করার জন্য একটা বড় ধরনের মাইলস্টোন। এটা আমরা দেশি এবং বিদেশি সকল বিনিয়োগকারীদের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করব, সিকিউরিটি নিশ্চিত করব ফর অল ইনভেস্টার্স, এবং প্রত্যেকটা ফেজে এইটার ডেভেলপমেন্টের প্রত্যেকটা ফেজে আমরা সেটা এনশিওর করব। চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে প্রায় 800 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। এতে বিনিয়োগ হচ্ছে 1.3 বিলিয়ন মার্কিন ডলার। এই অর্থনৈতিক জোনে 1 লাখেরও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে। 3 ধাপে 2031 সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে চীন এবং দেশীয় ব্যবসায়ীরা আশা করছেন প্রথম ধাপের 1.5 বছরের মধ্যে এখানকার উৎপাদিত পণ্য বাজারে আসবে। চট্টগ্রাম বন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 20 মিনিটের দূরে কৌশলগত আনোয়ারায় অবস্থিত চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। সংশ্লিষ্টরা বলছেন এই প্রকল্প শুধু বাংলাদেশের শিল্প সক্ষমতাকে বৃদ্ধি করবে না, বাংলাদেশ এবং চীনের অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ককেও আরও গতিশীল করবে। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। আগামী বছরের জন্য পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। হজে যেতে আগ্রহীদের এই সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। গতকাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোড ম্যাপ অনুযায়ী বাংলাদেশ সরকার সময়সূচি নির্ধারণ করেছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে 3,50,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে প্রত্যেক হজ যাত্রীকে বাধ্যতামূলকভাবে 30,000 টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের 10 ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকরা হজ সিস্টেমে ইউজার তৈরি করে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে। সরকারি মাধ্যমে নিবন্ধনের জন্য সোনালী ব্যাংকের যে কোনো শাখায় নির্ধারিত ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইল পাওয়া যাবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ও সাংবাদিকদের কল্যাণ মানে দেশের কল্যাণ এবং জাতির কল্যাণ। তিনি বলেন, যে কোনো মূল্যে দায়িত্বশীল ও মুক্ত সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে হবে। আজ বরিশাল সার্কিট হাউসে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাসির সহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তৃতা করেন। পরে তিনি বরিশাল বিভাগের 39 জন সাংবাদিকের মধ্যে 38 লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন। এর আগে তথ্যমন্ত্রী বরিশাল সদর উপজেলার স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষরোপণ করেন। চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কের আদলে আধুনিক বিনোদন ও বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে পরিকল্পনা নিয়েছে সরকার। বিকেলে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনকালে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ তথ্য জানান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিড়িয়াখানার বিভিন্ন অবকাঠামো, প্রাণীদের আবাসন, দর্শনার্থীদের সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানাকে
পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে উন্নীত করার বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। ভবিষ্যতে এটিকে সাফারি পার্কের আদলে আরও বিস্তৃত খোলা পরিবেশে উন্নয়নের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে চট্টগ্রাম চিড়িয়াখানা দেশের অন্যতম আকর্ষণীয় বন্য প্রাণী সংরক্ষণ ও পর্যটন কেন্দ্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। এ সময় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল চিড়িয়াখানাগুলি আমরা আধুনিক কিভাবে করা যায়, মানুষের দর্শকদের জন্য কিভাবে এটি তাদের চাহিদা উপযোগী করা যায়, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা এই চিড়িয়াখানাটিকে সাফারি পার্কের আদলে আন্তর্জাতিক মানের আমরা করব। এখানে অনেক নতুন প্রাণী ইন্ট্রোডিউস করব, আমরা নতুন প্রাণী আনব। এবার আন্তর্জাতিক সংবাদ। দ্বিতীয় দিনের মতো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ রয়েছে। সংঘাতের মধ্যেও দুই দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বিশ্ববাজারে তেলের দাম কমেছে প্রায় 5%। বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। 2 দিনের বিরতির পর মধ্যপ্রাচ্যে কিছুটা স্বস্তির আভাস। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তান, কাতার সহ বিভিন্ন মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। Not just US military aggression, but also the reckless and unlawful actions of the Israeli regime. তবে যে কোনো আলোচনার ক্ষেত্রেই দেশের সার্বভৌমত্ব রক্ষা ইরানের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে স্পষ্ট জানান তিনি। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই অভিযোগ করেন, সাম্প্রতিক হামলার মাধ্যমে আলোচনা চলাকালে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র বিশ্বাস ভঙ্গ করেছে। একই সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করতে ওয়াশিংটন ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলোচনায় উভয় পক্ষই ইসলামাবাদ সমঝোতা স্মারকের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অন্যদিকে ইরানের ওপর টানা 2 সপ্তাহ সামরিক অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র অভিযান সামরিকভাবে স্থগিতের ঘোষণা দেওয়ার ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বিশ্লেষকদের মতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে স্বস্তি ফিরেছে। বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থার তথ্য অনুযায়ী ব্লেন্ড ক্রুড তেলের দাম 5.77% কমে ব্যারেল প্রতি $91.20 নেমে এসেছে। একই সময় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI অপরিশোধিত তেলের দাম 5.50% কমে ব্যারেল প্রতি $84.40 লেনদেন হয়েছে। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আপাতত কিছুটা কমলেও পরিস্থিতি এখনও নাজুক। এখন নজর কূটনৈতিক আলোচনার অগ্রগতি এবং সেটি দীর্ঘমেয়াদী শান্তির পথ খুলে দিতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ। ফ্রান্সের বোর্দো থেকে স্পেনের ভ্যালেন্সিয়া, ইউরোপ জুড়ে ধেয়ে আসা দাবানল যেন থামছেই না। 3,30,000 মানুষ ঘর ছাড়া, বন পড়ছে, ইতিহাস পড়ছে। ফায়ার ফাইটারদের প্রশ্ন একটাই, এই আগুন কি থামাতে পারবো? তীব্রতা, প্রবল বাতাস আর ফায়ার থান্ডার স্টর্ম সব মিলিয়ে নিয়ন্ত্রণের বাইরে। এটা কি শুধুই দাবানল নাকি জলবায়ুর সতর্কবার্তা? ইউরোপের দাবানলের ভয়াবহ চিত্র নিয়ে সীমা শারমিনের প্রতিবেদন। ইউরোপের আকাশে আজ সেই চেনা নীল নেই। ফ্রান্সের আর স্পেনের উপর জমে আছে ঘন ধোঁয়া, বাতাসে পোড়া কাঠ আর আতঙ্কের গন্ধ। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে বোর্দো শহর, ওয়াইন শিল্প আর ইতিহাসের এই শহরটা এখন থমকে আছে। মাত্র 15 কিলোমিটার দূরে জ্বলছে একটি দাবানল। আগুন ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে আসছে।
8,50,000 মানুষের এই শহরে এখনও পুরোপুরি সরিয়ে নেবার নির্দেশ আসেনি, তবে হাজার হাজার মানুষ ইতোমধ্যেই বাড়ি ছেড়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জরুরি মন্ত্রিসভা ডেকেছেন। দুদিন আগেই তিনি জাতিকে বলেছিলেন ফ্রান্স আবার ঘুরে দাঁড়াবে, কিন্তু মাঠের বাস্তবতা বলছে অন্য কথা। ফায়ার ফাইটাররা বলছেন এই আগুন আর সাধারণ আগুন নেই, গিরোদে অঞ্চলে আগুন নিজেই তৈরি করেছে ঝড়। একে বলে ফায়ার থান্ডার স্টর্ম। আগুনের তাপে উপরে মেঘ তৈরি হচ্ছে, সেখানে বজ্রপাত হচ্ছে, নিজস্ব বাতাস বইছে, আগুনের দিক প্রতি মুহূর্ত বদলাচ্ছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে পারে। সংখ্যার হিসেবটা ভয়াবহ। শুধু দক্ষিণ পশ্চিম ফ্রান্সেই 42,000 হেক্টর বন পুড়ে ছাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় ক্ষতি ফ্রান্স দেখেনি। বছরের শুরু থেকে এখনো পর্যন্ত প্রায় 98,000 হেক্টর জমি পুড়েছে। 2,20,000-এর বেশি মানুষকে নিজের ভিটে মাটি ছাড়তে হয়েছে। ওদিকে স্পেনের অবস্থাও ভালো না। রোববার ভ্যালেন্সিয়ার উপকূলে নতুন করে দাবানল শুরু হয়েছে। 15,000 মানুষ ঘর ছেড়েছে। মাদ্রিদের পশ্চিমে অ্যাভেলা অঞ্চলের আগুনকে স্পেনের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় দাবানল বলছে সরকার। এখনো পর্যন্ত 7,000 হেক্টর জমি পুড়েছে। রাজা ষষ্ঠ ফিলিপ আশ্রয় কেন্দ্রে গিয়ে বলেছেন এই আগুন দেশের প্রাকৃতিক ঐতিহ্যের অপূরণীয় ক্ষতি। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন সামনে আরও কঠিন দিন আসছে। জলবায়ু সংকট মোকাবেলায় এখনই বড় সরকারি চুক্তি দরকার। প্রবল বাতাস আগুনকে ঠেলে দক্ষিণের দিকে নিয়ে যাচ্ছে, তাই মাদ্রিদ বেঁচে গেলেও পথের আরও কিছু গ্রাম খালি করতে হচ্ছে। গত এক সপ্তাহে ফ্রান্স আর স্পেন মিলিয়ে 3,30,000-এর বেশি মানুষ ঘর ছেড়েছে। এটা আর শুধু দাবানল নয়, প্রকৃতি যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তন আর কল্পনা নয়, এটা এখন দরজায় কড়া নাড়ছে। সীমা শারমিন, বিটিভি নিউজ। রাশিয়ার ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়ে আটকা পড়ে বসনিয়া ও হার্জেগোভিনার 5 জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নিহতদের মধ্যে 3 জনের লাশ এখনও সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে উদ্ধারকারীরা প্রথমে পাহাড়ে আটকে পড়া 2 পর্বতারোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,350 মিটার উচ্চতায় 2 নিহত পর্বতারোহীর লাশ উদ্ধার করা হয়। রুশ তদন্ত কমিটির আঞ্চলিক শাখা জানিয়েছে আরও 3 জন নিহত পর্বতারোহীর লাশ শনাক্ত ও উদ্ধার করা হয়েছে, তবে বিরূপ আবহাওয়ার কারণে মরদেহগুলো এখনও পাহাড় থেকে নামানো সম্ভব হয়নি। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক, সত্য জানুন। প্রযুক্তির এই যুগে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি বাড়ছে গুজব এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর ও সম্পূর্ণ ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। বিস্তারিত রুমানা আক্তারের রিপোর্টে। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। দাবি করা হচ্ছে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান অস্ত্রের মুখে তাকে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগে বাধ্য করেছিলেন। তবে এই দাবির পক্ষে বিচারপতি সায়েমের আত্মজীবনীতে কোনো তথ্য পাওয়া যায়নি। 1988 সালে প্রকাশিত অ্যাট বঙ্গভবন লাস্ট ফেজ বইয়ে বিচারপতি সায়েম তার পদত্যাগের ঘটনা বর্ণনা করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন 1977 সালের 21 এপ্রিল উপদেষ্টা পরিষদের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক সদস্য তার কাছে গিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন। তারা তৎকালীন সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের অধীনে কাজ করতে চান বলেও জানান।
এরপর বিচারপতি সায়েম লিখেছেন তিনি দ্বিধাগ্রস্ত অবস্থায় পদত্যাগে সম্মত হন। ফ্যাক্ট চেক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জিয়াউর রহমান অস্ত্রের মুখে বিচারপতি সায়েমকে পদত্যাগে বাধ্য করেছিলেন এমন বক্তব্য তার আত্মজীবনীতে নেই। অর্থাৎ বিচারপতি সায়েমের নামে প্রচারিত ওই বক্তব্যটি কাল্পনিক এবং বিভ্রান্তিকর। রুমানা আক্তার, বিটিভি নিউজ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং শহীদদের স্মরণে চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের দেয়ালচিত্র ও গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মত্যাগ ও ছাত্র জনতার অদম্য সাহসকে এই শিল্পকর্মগুলোর মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা। এই গ্রাফিতির মাধ্যমে প্রকাশ পেয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বার্তা। দেয়ালে আরও স্থান পেয়েছে প্রতিবাদী গ্রাফিতি, জাতীয় পতাকা, শহীদদের প্রতিকৃতি এবং আন্দোলনের দিনগুলোর উদ্দীপনামূলক নানা স্লোগান। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক সৈয়দ শরফুদ্দিন ইশতিয়াকের নেতৃত্বে চারু ও কারুকলা বিভাগের সহকারী শিক্ষক আল ইমরান নূরের সার্বিক তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা এই কার্যক্রমে অংশ নেয়। বাংলা টেলিভিশন নাটকের স্বর্ণযুগের অন্যতম নির্মাতা বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক প্রখ্যাত প্রযোজক মুস্তাফিজুর রহমান আর নেই। তার প্রযোজনায় নির্মিত হয়েছে বাংলা টেলিভিশনের বেশ কয়েকটি কালজয়ী নাটক। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বিখ্যাত ধারাবাহিক এইসব দিনরাত্রির প্রযোজক ছিলেন মুস্তাফিজুর রহমান। দীর্ঘ কর্মজীবনে মুস্তাফিজুর রহমান উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী নাটক, গড়ে তুলেছেন নতুন প্রজন্মের অসংখ্য নির্মাতা। খালিদ হাসানের প্রতিবেদন। বাংলাদেশ টেলিভিশনের ইতিহাসে কিছু নাম সময়কে অতিক্রম করে কিংবদন্তিতে পরিণত হয়েছে। তেমনি এক নাম মুস্তাফিজুর রহমান। দেশের টেলিভিশনের স্বর্ণযুগের অন্যতম সফল প্রযোজক হিসেবে তিনি দর্শকদের উপহার দিয়েছেন বহু কালজয়ী নাটক। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের বিখ্যাত ধারাবাহিক এইসব দিনরাত্রির প্রযোজক ছিলেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও শঙ্খনীল কারাগার সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে বাংলা নাটককে সমৃদ্ধ করেছেন তিনি। মুস্তাফিজুর রহমান বিশ্বাস করতেন গুণগত মানসম্পন্ন অনুষ্ঠানই দর্শকের হৃদয়ে স্থায়ী স্থান করে নেয়। সেই দর্শন থেকেই তিনি গড়ে তুলেছিলেন নতুন প্রজন্মের অসংখ্য প্রযোজক ও নির্মাতা। আজও তার হাতে গড়া অনেকেই দেশের টেলিভিশন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু একজন প্রযোজক হিসেবেই নয়, দক্ষ প্রশাসক হিসেবেও মুস্তাফিজুর রহমান রেখেছেন উজ্জ্বল স্বাক্ষর। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারে নানা ইতিবাচক উদ্যোগ নেন। অবসরের পর বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন মুস্তাফিজুর রহমান। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শিল্পী, কলাকুশলী ও সংস্কৃতিজনরা স্মরণ করছেন একজন সৃজনশীল নির্মাতা, দক্ষ সংগঠক এবং বিনয়ী মানুষ মুস্তাফিজুর রহমানকে। বিদেশে অবস্থানরত তার দুই ছেলে দেশে ফেরার পর আগামী ৩০ জুলাই মুস্তাফিজুর রহমানের জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। শেয়ার বাজারের খবর। একদিন মন্দার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব ফিরে এসেছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,604.14, যা গতকালের চেয়ে শতকরা 0.81 ভাগ বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 14,103.95, যা গতকালের চেয়ে শতকরা 0.85 ভাগ বেশি। আজ 232টি কোম্পানির 64,58,823 শেয়ার লেনদেন হয়, যার মূল্য 16,66,52,000 টাকারও বেশি। এর মধ্যে 145টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 62টির কমেছে এবং 25টির দাম অপরিবর্তিত রয়েছে।
এবার খেলার খবর। ফুটবল। নতুন করে স্পোর্টসের ফুটবলে রংপুর ও সিলেট অঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে। বিকেলে ঢাকায় আর্মি স্টেডিয়ামে বালিকা বিভাগে রংপুর অঞ্চল ৪-০ গোলে রাজশাহী অঞ্চলকে হারায়। অন্যদিকে বালক বিভাগে সিলেট অঞ্চল ১-০ গোলে ময়মনসিংহ অঞ্চলকে পরাজিত করে। খেলা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে শিশু কিশোরদের সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বালক বিভাগে প্রথম সেমিফাইনালে সিলেট অঞ্চল ৩-১ গোলে বরিশাল অঞ্চলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ অঞ্চল ১-০ গোলে রংপুর অঞ্চলকে হারায়। এছাড়া বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে খুলনা অঞ্চলকে ২-০ গোলে রাজশাহী অঞ্চল এবং দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে রংপুর অঞ্চল। এবারে আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৩০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২২০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উভয় উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ২৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৬ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত ১২টা ২০ মিনিটে, জোয়ার সকাল ৬টা ৩৫ মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর ১২টা ২২ মিনিটে এবং জোয়ার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।